নমস্কার। গল্পকথক মিতার পরিবারে তোমাকে জানাই আবারও অনেক অনেক স্বাগত। আজ আমি পড়ে শোনাচ্ছি নরেন্দ্রনাথ মিত্রের হেডমাস্টার ছোট গল্পটি। তো চলো বন্ধুরা, শুনে নেওয়া যাক আজকের গল্প পাঠ। টাইপ করা কতগুলি জরুরি চিঠিপত্রে নাম স্বাক্ষর করছিলাম। টাইপিস্ট পরেশ বাবু নিজে এসে সামনে দাঁড়িয়ে রয়েছেন। আজই চিঠিগুলি ডাকে পাঠাতে হবে। সই করতে করতে একটু ধমকও দিলাম পরেশবাবুকে। একেবারে ছুটির সময় নিয়ে এলেন, এক্ষুনি উঠব ভাবছিলাম। পরেশবাবু বোধ হয় তার সহকারীর ঘাড়ে দোষটা চাপাতে যাচ্ছিলেন। বেয়ারা নিতাই এসে সামনে দাঁড়ালো। বিরক্ত হয়ে বললাম, তোমার আবার কি? নিতাই বলল, আরও একজন ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে চান, স্লিপ দিয়েছেন। একবার তাকিয়ে দেখলাম, অফিসেরই ছোট্ট ভিজিটিং স্লিপ। পেন্সিলে লেখা দর্শন প্রার্থীর নাম কৃষ্ণপ্রসন্ন সরকার। দেখা করতে চান নিরুপম নন্দীর সঙ্গে। উদ্দেশ্যটা উচ্চ, হয়তো গুহ্য বলেই। নাম দেখে কারো মুখ মনে পড়ল না। ভুরু কুঞ্চিত করে বেয়ারাকে বললাম, বলো বসতে হবে, ব্যস্ত আছি। চিঠিগুলিতে নাম স্বাক্ষর শেষ করতে না করতেই ক্লিয়ারিং ডিপার্টমেন্টের বেয়ারা শীতল আরও এক গাদা চেক এনে হাজির করল। চেকগুলির উল্টো পিঠে ব্যাংকের অ্যাকাউন্টেন্টের সই চাই। চটে উঠে বললাম, নিয়ে যাও, এখন সই হবে না। বেয়ারা চেকগুলি ফিরিয়ে নিয়ে যেতে ক্লিয়ারিংয়ের ইনচার্জ পরিমল বাবু নিজেই সেগুলিকে ফের বয়ে নিয়ে এলেন। সব ঠিক করে রেখেছি, শুধু আপনার সইটাই বাকি। কাল শনিবার, এসেই তাড়াতাড়ি হাউসে পাঠাতে হবে। বললাম, তা জানি, একটু আগে পাঠালেই পারতেন। এরপর থেকে কোনো কাগজপত্র দুটোর পর আমি আর সই করব না। পরিমলবাবু মুখ কালো করে বললেন, অমনিতেই আমার ডিপার্টমেন্টে একজন লোক শর্ট আছে। তারপর বিনয়বাবু আজ আসেননি, সব ঠিকঠাক করে আনতে দেরি হয়ে গেল। এখন শুধু আপনার সইটা হলেই হয়ে যায়। শুধু সই? ভাবখানা এই, আমরা এত পরিশ্রম করছি আর আপনি শুধু সইটা করতে পারবেন না? সংক্ষেপে কেবল নিজের নামটুকু স্বাক্ষর করতে এত কষ্ট বোধ করছেন আপনি? কিন্তু সই করাটা যে সবসময় সহজ এবং প্রীতিপ্রদ নয় সে ধারণা এদের নেই। মনে পড়ল, ছেলেবেলায় নাম স্বাক্ষর করতে শিখে যেখানে সেখানে দেয়ালে কপাটে, বাবার নতুন পঞ্জিকায়, পুরনো দলিলে নিরুপম নন্দীকে অমর করে রাখবার কি চেষ্টাই না করেছি। কিন্তু ঠেকে ঠেকে এখন শিক্ষা হয়ে গেছে। যত্রতত্র নাম স্বাক্ষর করতে আজকাল সহজে স্বীকৃত হই না। অনেক কুণ্ঠা, অনেক কার্পণ্য প্রকাশ করি। তা সত্ত্বেও অফিসের রাশি রাশি কাগজপত্রে নিত্যই যখন নাম স্বাক্ষর করতে হয়, তখন আর নামটাকে নিজের বলে মনে হয় না। এমনকি অক্ষর পরিচয়ের ওপরও ঘৃণা জন্মে যায়। স্বাক্ষর পর্ব শেষ করে উঠে দাঁড়িয়েছিলাম। হঠাৎ টেবিলের ওপর সেই চিরকুটটি চোখে পড়ল। কৃষ্ণপ্রসন্ন সরকার। জ্বালাতন করে ছাড়ল। বেয়ারাকে ডেকে বললাম, কে একজন ভদ্রলোক বসে আছেন বাইরে, আসতে বলো। একটু পরেই ভদ্রলোক আমার চেম্বারের কাটা দরজা ঠেলে ভিতরে ঢুকলেন। তাকে দেখবার সঙ্গে সঙ্গে আমি উঠে দাঁড়ালাম। এ কি, মাস্টারমশাই আপনি? আমাদের সাগরপুর এমই স্কুলের হেডমাস্টার। মাস্টারমশাই ততক্ষণ আমার সামনের চেয়ারটায় বসে বললেন, বসো। কয়েকদিন ধরেই আসবো আসবো ভাবছিলাম, শেষ পর্যন্ত এসেই পড়লাম। ছেলেবেলার শিক্ষক, জোর হাতে নমস্কার করা চলে না, পায়ে হাতে প্রণামই বিদেহ। কিন্তু ইউরোপীয় পোশাকে প্রণামের প্রাচ্য পদ্ধতির অনুসরণ অশোভন না হোক অসুবিধাজনক। তবু একটু ইতস্তত করে শেষ পর্যন্ত উঠে দাঁড়ালাম। তারপর এগিয়ে এসে নিচু হয়ে মাস্টারমশাইয়ের পামসু ঢাকা পায়ে দুটো আঙুল ছোঁয়ালাম। আঙুলে অবশ্য ধুলো লাগলো না, কিন্তু মনে হলো নতুন কেনা টায়ের আগাটা মেঝের ধুলোয় মাখামাখি হয়ে গেছে। সত্যিই পায়ের ধুলো নিয়ে কিনা দেখবার জন্য মাস্টারমশাইও এতক্ষণ অপেক্ষা করছিলেন।
এবার নিঃসংশয় হয়ে হাত ধরে বসিয়ে বললেন, থাক থাক, সিটে বসো গিয়ে। ভালো তো সব? নিশ্চিন্ত হয়ে আত্মপ্রসাদে এবার একটু হাসলেন মাস্টারমশাই। আর আমি অবাক হয়ে দেখলাম সামনের দুটো দাঁত মাস্টারমশাইয়ের পড়ে গেছে। মনে পড়ল দাঁতের ওপর ভারী যত্ন ছিল মাস্টারমশাইয়ের। নিমের ডাল ভেঙে রোজ সকালে দাঁত মাজতেন। লবঙ্গ হরিতকি ছাড়া কোনোদিন পান খেতে তাকে দেখিনি। স্বাস্থ্যবিজ্ঞানের দাঁতের অধ্যায়টা একেবারে লাইন বাই লাইন মেনে চলতেন মাস্টারমশাই। তবু দন্তপংক্তিতে ভাঙন ধরেছে। ফিরে গিয়ে নিজের চেয়ারে বসে বললাম, দুটো দাঁত পড়ে গেছে দেখছি। মাস্টারমশাই ইংরেজিতে স্বীকৃতি জানালেন, ইয়েস, আই হ্যাভ লস্ট 2 of them, কিন্তু আরগুলো সব শক্তই আছে। শেষ কথাটায় মাস্টারমশাইয়ের দৃঢ় আত্মপ্রত্যয় ফুটে উঠল। মৃদু হেসে বললাম, তারপর স্কুলের খবর কি বলুন, কেমন চলছে? মাস্টারমশাই একটু চুপ করে থেকে বললেন, স্কুল? তুমি কি দেশ গায়ের কোনো খবরই রাখো না নাকি? অপরাধীর ভঙ্গিতে বললাম, না, শিগগির কোনো খবর টবর। মাস্টারমশাই সংক্ষেপে গম্ভীরভাবে বললেন, স্কুল আমি ছেড়ে দিয়েছি। বিস্মিত হয়ে বললাম, সে কি স্যার, আপনি স্কুল ছাড়লেন? মাস্টারমশাই বললেন, হ্যাঁ, ছেড়ে এসেছি। এসেছি যখন সবই বলবো, সবই শুনবে। তার আগে যে জন্য আসা, একটা চাকরি বাকরি জোগাড় করে দাও না নিরুপম। তোমাদের অফিসে আছে নাকি খালি টালি কোনো জায়গা? আমাদের অফিসে? মাস্টারমশাইয়ের মুখের দিকে আমি একটু কাল অবাক হয়ে তাকিয়ে রইলাম। তিনি কি পরিহাস করছেন? কিন্তু পরিহাসের সম্পর্ক তো নয়। তাছাড়া ঠাট্টা পরিহাসের মতো মুখের ভাবও তার এখন নেই। দাঁতগুলো শক্ত থাকা সত্ত্বেও গাল দুটো ভাঙা ভাঙা। চোয়াল জেগে উঠেছে, গভীর রেখা পড়েছে কপালে। কালো লম্বাটে মুখখানায় কেমন এক ধরনের করুণ শীর্ণতা। মাথার চুল ছোট করে ছাটা, কিন্তু কালোর চেয়ে সাদা রঙের ভাঁজি চুলে বেশি। হঠাৎ যেন একটা ধাক্কা খেলাম। হেডমাস্টার মশাইও বুড়ো হয়েছেন। তার যুবক বয়সের কিশোর ছাত্র ছিলাম আমরা। মাস্টার মশাইয়ের বার্ধক্যে নিজের বয়স বৃদ্ধির সম্বন্ধে যেন নতুন করে সচেতন হয়ে উঠলাম। কিন্তু এ কি বলছেন মাস্টার মশাই? 50 পার হয়ে গেছে বয়স। এই বয়সে তিনি নতুন করে চাকরিতে ঢুকবেন? মাথা কি ওর? মাস্টার মশাইয়ের প্রশ্নের জবাব না দিয়েই বললাম, স্কুল ছেড়ে এলেন কেন? মাস্টার মশাই রূঢ় কণ্ঠে বললেন, ছেড়ে এলাম কেন? ছাড়ব না কি করব? স্ত্রীপুত্র নিয়ে এই বুড়ো বয়সে না খেয়ে মরব? তাই বলো তোমরা। বেয়ারা একবার দৌড় ঠেলে উকি দিয়ে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 2টো বাজে। উঠে দাঁড়িয়ে বললাম, চলুন মাস্টারমশাই, বেরোনো যাক। যেতে যেতে সব শুনব। ডালহৌসি স্কোয়ারের মোড় থেকে দক্ষিণ কলকাতাগামী ট্রাম ধরলাম। তারপর মাস্টারমশাইয়ের পাশাপাশি বসে শুনতে লাগলাম সাগরপুর এমই স্কুল আর তার ইদানিংকার ইতিহাস। পাকিস্তানের হুজুগে গাঁয়ের বেশিরভাগ হিন্দু ছাত্র চলে আসায় স্কুলের ছাত্র সংখ্যা প্রায় 10 আনি কমে গেছে। বাকি 6 আনির মধ্যে অর্ধেকের বেশি ছাত্রের কাছ থেকে নিয়মিত মাইনে আদায় করা হয় না। একমাত্র সরকারি সাহায্য 50 টাকাই ভরসা। এমই স্কুলের 5 জন মাস্টারের মধ্যে সেটা বাটোয়ারা হয়। সাহায্য বৃদ্ধির জন্য জেলা শহরে গিয়ে ধরাধরি করেছেন হেডমাস্টার মশাই। কিন্তু ইন্সপেক্টর এসে স্কুল পরিদর্শন করে রিপোর্ট দিয়েছেন, স্কুলের যা ছাত্র সংখ্যা তাতে 50-এর চাইতে বেশি সাহায্য সাগরপুর এমই স্কুল আশা করতে পারে না। 4 মাইল দূরে হোসেনপুরের নতুন এমই স্কুলের ছাত্র সংখ্যা সাগরপুরের 1.5, অথচ সে স্কুলের বরাদ্দ 50-এর চাইতে এখনো 5 টাকা কম আছে। কিন্তু এতেও হেডমাস্টার মশাই ঘাবড়াননি, টুকটাক করে চালিয়ে নিচ্ছিলেন সংসার। সবচেয়ে বড় ভরসা ছিলেন স্কুলের সেক্রেটারি নিত্যনারায়ণ চৌধুরী। চৌধুরী বাড়ির টিউশনিও গোড়া থেকেই বাঁধা ছিল হেডমাস্টার মশাইয়ের। নিত্যনারায়ণ বাবুর ছোট ভাইদের থেকে শুরু করে তার ছেলে মেয়ে, নাতি নাতনিদের পর্যন্ত হেডমাস্টার মশাই পড়িয়েছেন।
প্রথমে 15 টাকায় আরম্ভ করেছিলেন। চৌধুরী মশাইয়ের নাতি নাতনির সংখ্যা বছরের পর বছর বাড়তে থাকায় টিউশনির টাকার অঙ্কও বেড়ে বেড়ে 35 পর্যন্ত উঠেছিল। স্কুলে লিখতে হতো 60, মিলত 40। মাইনের সঙ্গে টিউশনির এই উপরি টাকার সংযোগে সংসার চলত। কিন্তু পাকিস্তান হওয়ার পর চৌধুরীরাও শেষ পর্যন্ত দেশ ছাড়লেন। ছেলেরা পুত্র কলত্র নিয়ে কেউ কলকাতা, কেউ এলাহাবাদ, কেউ বা দিল্লি পর্যন্ত পাড়ি দিল। নিত্যনারায়ণ নিজেও এলেন শহরে। হেডমাস্টার মশাই বললেন, আপনারা সব শুদ্ধ চলে গেলে চলবে কি করে? আমরা কি করব? নিত্যনারায়ণ বললেন, তাই তো মাস্টার, তোমার সমস্যাটা তো রয়েই গেল। বাড়িতে ছেলেপুলে তো কেউ রইল না, পড়বে কে? নিত্যনারায়ণের 4 বছরের নাতনি পাপড়ি পয়সার লোভে দাদুর পাকা চুল বেছে দিচ্ছিল। সমস্যার সমাধানে এগিয়ে এলো। কেন দাদু? সরকার কাকা রইলেন, দারোয়ান মন বাহাদুর রইল, ঝি রইল, মাস্টার মশাই তাদেরই তো পড়াতে পারবেন। নিত্যনারায়ণ হো হো করে হেসে উঠেছিলেন। শুনলে শুনলে মাস্টার, আমার দিদিমণির কথা শুনলে? কিন্তু নিত্যনারায়ণের হাসিতে সমস্যাটার সমাধান হয়নি। চৌধুরী চলে আসবার পর কুণ্ডুপাড়ায় হেডমাস্টার মশাই 5 টাকার আরও 2টি টিউশনি পেয়েছিলেন, কিন্তু নেননি। সেকেন্ড মাস্টার মশাইয়ের মাস্টারি ছাড়াও মাতুল সম্পত্তি আছে। থার্ড মাস্টার মশাইয়ের আছে মুদি দোকান। হেড পণ্ডিতের উপার্জনক্ষম 2 ছেলে। সেকেন্ড পণ্ডিত শ্রীবিলাস চক্রবর্তীর যজমানি আর গুরুগিরি। কিন্তু হেডমাস্টার মশাইয়ের সম্বল ছিলেন চৌধুরীরা। তিনি সবচেয়ে বেশি নিঃসম্বল হলেন। এদিকে পোষ্যের সংখ্যা অনেক। গোড়ার দিকে 3টি মেয়ে, তাদের 2টিকে অবশ্য পার করেছেন। একটি আছে এখনো ঘাড়ের ওপর। তারপর পর পর ছেলে রয়েছে 3টি। বড়টির বয়স হবে 7। হেডমাস্টার মশাই বললেন, দেখলে বিধাতার মার, এমন অসময়ে ছেলেপুলেগুলি হলো। নইলে গীতাকে কোনো রকমে পার করতে পারলে আমার আর ভাবনা ছিল কি? ওই হতচ্ছাড়াগুলোর জন্যই তো। বুঝতে পারলাম। ছেলেদের ভরণ পোষণের ভাবনায় শেষ পর্যন্ত দেশ আর মাস্টারি দুইই তাকে ছেড়ে আসতে হয়েছে। মনে পড়ল এই হেডমাস্টারির ওপর কি মমতাই না ছিল মাস্টার মশাইয়ের। টিচার হিসেবে সুখ্যাতি ছিল বলে রতনপুরে আর রাধাগঞ্জের 2টি হাই স্কুলে মাস্টার মশাই চান্স পেয়েছিলেন, কিন্তু যাননি। হাই স্কুলে তো আর হেডমাস্টার হয়ে যেতে পারবেন না। একবার আমাদের সাগরপুর এমই স্কুলকেও হাই স্কুল করবার প্রচেষ্টা হয়েছিল, কিন্তু সবচেয়ে বেশি বাধা দিয়েছিলেন হেডমাস্টার মশাই নিজে। কমিটির মিটিংয়ে বক্তৃতা দিতে উঠে বলেছিলেন তিনি, এ প্রস্তাব নিতান্তই অযৌক্তিক। এ গাঁয়ে হাই স্কুল চলবে না, চলতে পারবে না। যদি বা চলে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে। কিন্তু অখ্যাত একটি হাই স্কুলের চাইতে কীর্তিমান খ্যাতিমান একটি এমই স্কুলকে আমি বহুগুণে বাঞ্ছনীয় বলে মনে করি। হেডমাস্টার মশাইয়ের কথায় যুক্তি ছিল, দাঁড়াবার ভঙ্গিতে দৃঢ়তা ছিল, কিন্তু সেই সঙ্গে তার মনের কোণের গোপন দুর্বলতাটুকু টের পেতে কমিটির অন্যান্য সভ্যদের দেরি হয়নি। এই নিয়ে তারা কেবল গা টেপাটেপি করেননি, আড়ালে আবডালে টিপ্পনিও কেটেছিলেন। এমই স্কুল হাই স্কুল হলে আমাদের হেডমাস্টারের হেডটুকু যাবে যে। হেডমাস্টার সব ছাড়তে পারে, কিন্তু সাগরপুর এমই স্কুলের ইন্দ্রত্ব কিছুতেই সে ছাড়তে রাজি নয়। সেই ইন্দ্রপদও হেডমাস্টার মশাইকে ছেড়ে আসতে হলো। হাজরা রোডের মোড়ে ট্রাম থামতেই হেডমাস্টার মশাই উঠে দাঁড়ালেন। এখানে নামতে হবে আমাকে। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে বাসা। চলো না নিরুপম। গীতার মা তোমাকে দেখলে সবাই খুশি হবে। ওরাই তো আমাকে ঠেলে পাঠালো তোমার কাছে। গীতা কার কাছ থেকে যেন তোমার ঠিকানা জোগাড় করেছিল। মনে পড়ল না গীতার চেহারা।
যখন মাইনর ক্লাসে পড়তাম 2-3টি ছোট ছোট ফ্রক পরা মেয়ে দেখেছিলাম হেডমাস্টার মশাইয়ের। হয়তো তাদেরই কেউ হবে, কিংবা তাদেরও পরে জন্মেছে। কিন্তু গীতাকে মনে না পড়লেও তার মার কথা মনে পড়ল। লুকিয়ে লুকিয়ে তখন সবে নোভেল পড়তে শুরু করেছি। নায়িকার রূপ বর্ণনা পড়তে পড়তে হেডমাস্টার মশাইয়ের স্ত্রীর কথাই মনে হতো। অমন সুন্দরী বউ আমাদের গাঁয়ে চৌধুরী বাড়িতেও ছিল না। একটু চুপ করে থেকে বললাম, কাজ ছিল একটু সন্ধ্যার দিকে। আচ্ছা চলুন দেখি যাই বাসায়। কালীঘাটের টিনের বস্তি, তারই ভিতরে একখানা ঘর ভাড়া নিয়েছেন হেডমাস্টার মশাই। সামনে খোলা দাওয়ায় তোলা উঠানে রান্না উঠেছে। হেডমাস্টার মশাই বাইরে থেকে সাড়া দিয়ে ঢুকলেন। আলোটা ধর গীতা, দেখ এসে নিরুপমকে নিয়ে এসেছি। ছোট একটি হ্যারিকেন লণ্ঠন হাতে এগিয়ে এলো 18-19 বছরের একটি মেয়ে। পিছনে পিছনে কৌতূহলী গুটি 2 ছেলেও এসে দাঁড়ালো। হলুদ মাখা হাতে মাথায় আঁচল টানতে টানতে মুখ বাড়িয়ে দেখলেন একটু পুষ্টাঙ্গী একজন মহিলা। চিনতে পারলাম ইনিই মাস্টারমশাইয়ের স্ত্রী। মাস্টারমশাই বললেন, নিরুপম নন্দী, আমার স্কুল থেকে 32তে স্কলারশিপ পেয়েছিল। ফার্স্ট হয়েছিল ডিস্ট্রিক্টের মধ্যে। মনে আছে আমাদের বারান্দার তক্তপোষে রাত জেগে জেগে বৃত্তি পরীক্ষার পড়া পড়ত নিরুপম নন্দী আর নুরুন্দিন শিকদার। আচ্ছা নিরুপম, নুরুন্দিন কোথায় আছে বলতে পারো? মাথা নেড়ে বললাম, না। তারপর নিচু হয়ে পায়ের ধুলো নিতে গেলাম মাস্টারমশাইয়ের স্ত্রীর। তিনি 2 পা পিছিয়ে গিয়ে বললেন, থাক থাক। একবার স্বামীর দিকে তাকিয়ে তিরস্কারে সুরে বললেন, তোমার নুরুন্দিন ফুরুন্দিন এখন রাখো তো। তারপর আমার দিকে চেয়ে মৃদু হাসলেন। আমাদের খুবই মনে আছে। তোমার বৃত্তি পাওয়া কীর্তিমান ছাত্রের দলই মাস্টার মশাইদের একেবারে ভুলে গেছে। মাস্টার মশাইয়ের স্ত্রীর দিকে তাকিয়ে দেখলাম এই 40-42 বছর বয়সেও আগেকার সেই স্বাস্থ্য আর সৌন্দর্যের সামান্যই অবশিষ্ট আছে। মাস্টার মশাইয়ের মতো অবশ্য অতটা চেহারা খারাপ হয়নি, দাঁত পড়েনি, কি চুলও পাকেনি, কিন্তু কঠিন জীবন সংগ্রামের ছাপ প্রৌঢ়ত্বকে আরো স্পষ্ট করে তুলেছে। তা সত্ত্বেও হাসিটুকু ভারী ভালো লাগলো, ভারী মিষ্টি লাগলো অভিযোগের ভঙ্গিটুকু। বললাম, ভুলবো কেন, তবে নানা রকম কাজকর্মের চাপে খোঁজ খবর আর নিয়ে ওঠা হয় না। ওরা কি দাঁড়িয়ে থাকবেন নাকি মা? বসতে বলো না তক্তপোষে। মুখ ফিরিয়ে তাকালাম। এই বোধহয় মাস্টার মশাইয়ের মেয়ে গীতা। মায়ের মতো অত সুন্দরী নয়, রংটা একটু ময়লা, কিন্তু মায়ের চেয়ে স্বাস্থ্যবতী। কিন্তু দীর্ঘ দোহারা চেহারায়, মুখে ডৌলে, নাক চোখের সুন্দর গড়নে 16-17 বছর আগেকার আরেকটি তরুণী গৃহিণীর কথা মনে পড়ল। জ্যামিতির উপপাদ্য মুখস্থ করতে করতে হ্যারিকেনের তেল যখন ফুরিয়ে যেত, সলতে আসতো নিবু নিবু হয়ে, তখন মাস্টার মশাই স্ত্রী উঠে এসে বোতল থেকে আমাদের হ্যারিকেনে তেল ঢালতে ঢালতে বলতেন, আর পারি নে, বৃত্তি পেয়ে মাস্টার মশাইকে মহারাজ করবেন। কাল থেকে বোতলে করে বাড়ি থেকে তেল নিয়ে এসো নিজেরা, আমি আর 1 ফোঁটাও তেল দিতে পারবো না। কিন্তু নিপুণ হাতে হ্যারিকেনের মুখটুকু আটকে দিয়ে আমাদের মুখের দিকে চেয়ে স্নিগ্ধ স্বরে বলতেন, নিরু, নুরুদ্দিন, তোমাদের বোধ হয় খুব মশা লাগছে, মশারি টাঙিয়ে দিয়ে যাব, মশারির মধ্যে বসে পড়বে। নুরুদ্দিন জবাব দিত, না মাসিমা, মশারির মধ্যে গেলেই শুয়ে পড়তে ইচ্ছে করে, তার চেয়ে মশার কামড় বরং ভালো। মাসিমা হেসে উঠতেন, প্রায়ই বিবেকের কামড়ের মতো, তাই না? ওদিকে ঘরের মধ্যে মশারির ভিতরে আরেকজনকে বিবেকে কামড়াচ্ছে, অতিষ্ঠ হয়ে তিনিও উঠে এলেন বলে। মাসিমা চলে গেলে আমি আর নুরুদ্দিন পরস্পরের মুখের দিকে তাকিয়ে মৃদু হাসতাম। মাইনর ক্লাসে পড়লে কি হয়, গোফের রেখা বেশ স্পষ্ট হয়ে উঠেছে ঠোঁটে। গাঁয়ের ছেলে, আন্দাজে আভাসে তখন থেকেই
একটু আধটু সব বুঝতে শিখেছি। তক্তপোষে পা ঝুলিয়ে বসে চা জলখাবার খেতে খেতে মাস্টার মশাইয়ের আরও খানিকটা ইতিহাস শুনলাম মাসিমার মুখে। চৌধুরীরা ছেড়ে এলেও মাস্টার মশাই স্কুল ছাড়তে ইতস্তত করেছিলেন। বলেছিলেন, স্কুলের কি দশা হবে? মাস্টার মশাই স্ত্রী রাগ করে বলেছিলেন, যে দশা হয় হোক, আমাদের দশাটা কি তোমার চোখে পড়ছে না? স্কুলের ভাবনা কি? তুমি চলে গেলে সেকেন্ড মাস্টার হোক, থার্ড মাস্টার হোক, একজনকে ওরা হেডমাস্টার বানিয়ে নেবে। ভারী তো বিদ্যা লাগে তোমার ওই এমই স্কুলের হেডমাস্টারিতে। মাস্টার মশাই তবুও বলেছিলেন, কিন্তু কিন্তু টিন্তু বুঝি না। তুমি থাকো তোমার হেডমাস্টারি নিয়ে, আমি চললাম। ছেলেপুলে নিয়ে না খেয়ে মরতে পারবো না। মাসিমার দুই দাদা থাকেন ভবানীপুরে, একজন উকিল আর একজন পুলিশ ইন্সপেক্টর। তাদের সঙ্গে চিঠি লেখালেখি করলেন মাসিমা। তাঁরা বললেন, বেশ, চলে এসো, একটা গতি হবেই। কিন্তু থাকবার মতো ঘর নেই বাড়িতে। সপ্তাহ 2 থাকবার পর নানা রকম অসুবিধা হতে লাগলো। দাদা বললেন, অন্য একটা ঘরটর কোথাও খুঁজে নে, আমরা যা পারি কিছু কিছু। এদিকে ঘরও মেলে না শহরে। অনেক খোঁজাখুঁজির পরে শেষে এই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের গলিতে মিলেছে বাসা। এই তো ঘর। আলো নেই, হাওয়া নেই, জল আনতে হয় রাস্তার কল থেকে। তবু মাসে মাসে এরই ভাড়া গুনতে হয় 20 টাকা। 6 মাসের ভাড়া আগাম দিতে হয়েছে বাড়িওয়ালাকে। মাঝখানে পাড়ার একটা রেশনের দোকানে খাতা লেখার চাকরি পেয়েছিলেন মাস্টার মশাই। কিন্তু 2 মাস যেতে না যেতেই কি সব গন্ডগোলে গভর্নমেন্ট সে দোকান বন্ধ করে দিয়েছে। এখন মাসখানেক ধরে একেবারেই বেকার। মাসিমা বললেন, তোমরা একটা ব্যবস্থা এবার করে দাও নিরুপম। বললাম, আচ্ছা দেখি। আমাদের টালিগঞ্জ হাই স্কুলের সেক্রেটারির সঙ্গে মোটামুটি জানাশোনা আছে। তাকে বলে টলে সেই স্কুলে যদি মাস্টারমশাই প্রতিবাদ করে উঠলেন, না নিরুপম, আর মাস্টারই নয়, না খেয়ে মরব, তবু মাস্টারই আর জীবনে করব না। কেরানিগিরি থেকে কুলিগিরি যা বলো করতে রাজি আছি, কিন্তু মাস্টারই আর নয়। 27 বছর ধরে মাস্টারি করার সুখ তো দেখলাম, যথেষ্ট হয়েছে, আর নয়। মাসিমা বললেন, উনি মাস্টারি আর করতে চাইছেন না, অন্য কোনো কাজকর্ম। আমি কিছু বলবার আগে গীতাই তার মাকে মৃদু তিরস্কারের স্বরে বলল, কি যে বলো মা, নতুন অফিসে ঢোকবার মতন বয়স কি স্বাস্থ্য কোনোটাই বাবার আছে? মাস্টারমশাই ধমক দিয়ে বললেন, না নেই, ওকে বলেছে নেই। কি হয়েছে আমার স্বাস্থ্যের? দেখো তো নিরুপম, ছেলেবেলাও তো দেখেছ, এখনো দেখো। বলে মাস্টারমশাই পাঞ্জাবির আস্তিন গুটিয়ে তার বাইসেপ দেখালেন আমাকে। ইট ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ এভার। দেখো, টিপে দেখো। তোমার প্রায় ডবল বয়সী হব তো আমি, কিন্তু বাজি রেখে বলতে পারি এখনো তুমি যতটা হাঁটতে পারবে, দৌড়তে পারবে, তার চেয়ে বেশি ছাড়া কম পারবো না আমি। কলেজ জিমনাসিয়ামে একদিনও কেউ আমাকে গড়হাজির হতে দেখেনি। বয়স হয়েছে বলে শরীরের সেই ফর্ম টর্ম একেবারে কি ধুয়ে মুছে গেছে? স্পোর্টসেও কারো চেয়ে কম যেতাম না। ফুটবলে অফেন্সের চেয়ে ডিফেন্সেই আমাকে অবশ্য বেশি খেলতে হতো। আমি যেদিন গোলে না দাঁড়াতাম। এবার স্ত্রীর ধমক খেলেন মাস্টারমশাই। তিনি বিরক্ত হয়ে বললেন, আহ, থামো, ওসব কে শুনতে চাইছে তোমার কাছে? মাস্টারমশাই বললেন, মাসেলটা একটু টিপে দেখোই না নিরুপম। মাসেলের চাইতে মাস্টারমশাইয়ের বাহুর ওপর দিয়ে যে রগগুলো জেগে উঠেছে তাই আমার চোখে পড়ল বেশি। তবু বললাম, না না না, শরীর তো বয়সের তুলনায় সত্যিই বেশ ভালো আছে আপনার। তাছাড়া বয়সটাই বা কি, ওদের দেশে তো শুনি 60 বছরের জীবন কেবল আরম্ভ হয়। আপনার কত হবে, বছর 55? মাস্টারমশাইয়ের স্ত্রী বললেন, না না না, এই বৈশাখে সবে 51তে পড়েছেন। মাস্টারমশাই বললেন, এক্স্যাক্টলি, জাস্ট 51। কিন্তু দৌড়ে সাঁতারে যে কোনো 21 বছরের ছেলের সঙ্গে যদি তুমি আমাকে পাল্লা দিতে বলো। মাস্টারমশাইয়ের স্ত্রী আবার বিরক্ত হয়ে উঠলেন, কি যা তা বলছো? অফিসের চাকরিতে দৌড়ঝাঁপের জন্য কে ডাকতে চাচ্ছে তোমাকে?
তারপর আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, তবে ওর মতো ইংরেজি লিখতে আমি কাউকে আর দেখিনি নিরুপম। আমার বড় দাদা MABL হলে কি হবে, ইংরেজিতে ওর সঙ্গে পেরে ওঠে না। লেখার বাঁধুনি তো দূরের কথা, হাতের লেখাটাই যেন কেমন কাঁচা কাঁচা, আমাদের মেয়েদের মতো। কিন্তু ওর লেখা সম্বন্ধে সে কথা কেউ বলতে পারবে না। আর লেখেনও খুব তাড়াতাড়ি। পাড়ার লোকের পক্ষ থেকে সেদিন ডাস্টবিন দেওয়া সম্বন্ধে কর্পোরেশনে একটা দরখাস্ত করেছিলেন, টাইপ করে পাঠিয়ে দেওয়া হয়েছে। হাতের লেখা কাগজটা আছে এখানে, কাগজখানা আন দেখি গীতা, দেখা তোর নিরুপম দাকে। গীতা কাগজখানা খুঁজতে লাগলো। মাস্টার মশাই তার স্ত্রীর দিকে চেয়ে একটু হাসলেন। আমার ছাত্রের কাছে আমার বিদ্যার সার্টিফিকেট আর দিতে হবে না তোমাকে। ক্লাস 5 পর্যন্ত লেখার ব্যাপারে নিরুপম যেমন ছিল স্লো, তেমনি ওর হাতের লেখা ছিল কদর্য। ভাবনায় পড়ে গিয়েছিলাম ওকে নিয়ে। একটা বছর স্কুলের স্কলারশিপটা বুঝি বাদই যায়, অথচ অঙ্ক, বাংলা, ইতিহাস, ভূগোল সব বিষয়েই ভালো, কেবল ইংরাজি। ভাবলাম 2 বছরে একটা বিষয়ে কি আর টেনে তুলতে পারবো না। থার্ড মাস্টার পণ্ডিত মশাই সব হাল ছেড়ে দিলেন, কিন্তু আমি অত সহজে ছাড়বার পাত্র নই। হাতের প্রত্যেকটি অক্ষর ধরে ধরে শুধরে দিয়েছি, বেত মেরে মেরে মুখস্থ করিয়েছি গ্রামারের প্রত্যেকটা রুল। মাস্টার মশাই আমার দিকে তাকিয়ে পরম আত্মপ্রসাদে ফের হাসলেন। গ্রামারে আর বোধহয় তোমার ভুল হয় না, না নিরুপম? ভাষার গ্রামারের কথা জানি না, জীবনের গ্রামারে এখনো যথেষ্ট ভুলভ্রান্তি হয়। কিন্তু সে কথা মাস্টারমশায়ের কাছে স্বীকার না করে নিজের বৈয়াকরণিক বিশুদ্ধির কথাতে ঘাড় নেড়ে বুঝিয়ে দিলাম। ফেরার সময় সরু গলির মোড় পর্যন্ত দুজনেই এলেন পিছনে পিছনে। মাস্টারমশায়ের স্ত্রীর হাতে হ্যারিকেন লণ্ঠন। বিদায়ের আগে তিনি আরও একবার বললেন, তোমার ভরসাতেই কিন্তু রইলাম নিরুপম। বললাম, আচ্ছা, সাধ্যমতো চেষ্টা করব। চেষ্টা নয়, কিছু একটা তোমাকে করে দিতেই হবে, সবই তো শুনলে। বললাম, আচ্ছা। প্রথমে মার্চেন্ট অফিসের 2-4 জন বন্ধুকে বললাম মাস্টার মশাইয়ের কথা। কেউ কেউ মুচকি হাসল, কেউ বা সশব্দে। মার্টিনের সতীশ বলল, এতই যদি গুরু ভক্তি নিজের ব্যাংকেই নিয়ে যাও না কেন? ধরলাম জেনারেল ম্যানেজার মিস্টার গুপ্তকে। লোকজন নেওয়ার ভার তারই হাতে। তিনিও প্রথমে হাসলেন। বলছো কি নন্দী, 51 বছর বয়সে নতুন চাকরি, তারপর 27 বছরের মাস্টারি? শুনিও কাজ 12 বছর করলেই নাকি ব্যাংকের এসব ফিগার ওয়ার্ক টোয়ার্ক কি তিনি করতে পারবেন? তাছাড়া খাটুনিও তো কম নয়। বললাম, তিনি বলছেন মাস্টারি ছাড়া তিনি সব পারবেন, সব করবেন। মাস্টারিতে নাকি তার বিতৃষ্ণা এসে গেছে। যাই হোক, আমাদের ব্যাংকে ওকে একটা চান্স আপনার দিতেই হবে মিস্টার গুপ্ত। আচ্ছা, তুমি যখন বলছো অত করে, দেখাই যাক। ইন্টারভিউর জন্য আর চিঠি পাঠানো হলো না, মুখেই খবর দিয়ে এলাম। সবাই খুব খুশি। গীতা বলল, না নিরুপমদা, চা না খেয়ে যেতে পারবেন না। মাস্টার মশাইয়ের স্ত্রী বললেন, দেখ দেখি, বয়ামটায় সুজি আছে খানিকটা, আর ওই টিনের কৌটোর মধ্যে চিনি আছে। বললাম, আবার ওসব কেন, শুধু চা হলেই তো হতো। ওই চাই, চা ছাড়া আর কি বা তোমার সামনে ধরে দেওয়ার শক্তি আছে। চায়ের সঙ্গে একটু হালুয়াও প্লেটে করে সামনে এনে রেখে দিল গীতা। মৃদু হেসে বললাম, মিষ্টি মুখটা চাকরি হওয়ার পরে করালেই তো ভালো হতো। গীতা কোনো জবাব দিল না। তার মা বললেন, তুমি যখন রয়েছ, ও চাকরি হওয়ার মধ্যে। তাছাড়া চাকরির জন্য কি, গরিব মাস্টার মশাইয়ের বাসায় অমনিতেই না হয় একটু চা আর খাবার খেলে, তাতে জাত যাবে না। মাস্টার মশাই বললেন, মাস্টারি ছেড়ে দিলাম, তবু মাস্টার মাস্টার করা ছাড়লে না তোমরা। মাস্টার মশাইয়ের স্ত্রীও এবার হাসলেন একটু। আহা, ছেড়ে দিলেও নিরুপমের তো মাস্টার মশাই তুমি,
মাস্টার মশাই বললেন, এখনো আছি, কিন্তু 2 দিন বাদে চাকরিটা যদি হয়েই যায় ওদের ওখানে, তখন আর মাস্টার নয়, কলিগ, সাবঅর্ডিনেট। চাকরি হলো। মিস্টার গুপ্ত খুবই ভদ্রতা করলেন। ইন্টারভিউতে নামধাম ছাড়া বিশেষ কিছু জিজ্ঞেস করলেন না। কেবল বলেছিলেন, এতদিনের মাস্টারি ছাড়লেন কেন? তাছাড়া ব্যাংকের কাজকর্ম কি আপনার ভালো লাগবে? মাস্টার মশাই জবাব দিয়েছিলেন, মাস্টারির মনোটনির তুলনায় সব কাজই বোধহয় ভালো। মিস্টার গুপ্ত মৃদু হেসে বলেছিলেন, বেশ, দেখুন কেমন লাগে। বিশেষভাবে ধরে পড়ায় মাইনের বেলায়ও বেশ একটু খাতির করলেন মিস্টার গুপ্ত। আমাদের ব্যাংকে সাধারণত আন্ডার গ্র্যাজুয়েটদের স্টার্টিং 60-এ। জেনারেল ম্যানেজারকে বললাম, কিন্তু ওর নিজের বয়সও তো প্রায় 60 হতে চলল, এই বয়সে 60 টাকা দিয়ে উনি করবেন কি? তাছাড়া অতগুলি পোষ্য। ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে খানিকক্ষণ কি পরামর্শ করে আরও খানিকটা দাক্ষিণ্য দেখালেন জেনারেল ম্যানেজার। স্পেশাল কেস হিসাবে গণ্য করে 60 থেকে উঠলেন 85-তে। বললেন, দেখি কাজকর্ম কীরকম করতে পারেন না পারেন, তারপর দেখা যাবে। সপরিবারে মাস্টার মশাই কৃতজ্ঞতা জানালেন। স্কুলে সারা জীবন থাকলেও এত টাকা পেতেন না মাস্টার মশাই। চৌধুরীদের টিউশনের টাকা ধরেও সংখ্যাটা এতখানি উঁচুতে পৌঁছত কিনা সন্দেহ। খবর পেয়েই কালীবাড়িতে ডালা পাঠিয়েছিলেন মাস্টার মশাই স্ত্রী। গীতার চায়ের সঙ্গে ফুলের পাপড়ি শুদ্ধ প্রসাদের অংশও পেলাম। গীতা মৃদুস্বরে বলল, মা ভারী খুশি হয়েছেন। বললাম, আর তুমি? গীতা বলল, আমাকে একটা চাকরি জুটিয়ে দিন, আমিও হব। হেসে বললাম, খুশি হবার জন্য জুটিয়ে অবশ্য তোমাকে কিছু একটা দিতে হবে, কিন্তু সে চাকরি কিনা তাই ভাবছি। ইঙ্গিতটা বুঝতে পেরে গীতা একটু আরক্ত হয়ে উঠল, কিন্তু পরক্ষণে সামলে নিয়ে অত্যন্ত স্পষ্ট সরল গদ্যে বলল, না নিরুদা, আজকালকার মেয়েদের আর কিছু জুটিয়ে দিয়ে খুশি করবার দরকার হয় না। তার চাইতে একটা কাজকর্মের সন্ধান দিলেই তারা সবচেয়ে বেশি খুশি হয়। প্রথমে পরিমল বাবুর ক্লিয়ারিং ডিপার্টমেন্টেই দিলাম মাস্টারমশাইকে। তিনি লোক চেয়েছিলেন। অন্যান্য ডিপার্টমেন্টেও অবশ্য লোকের দরকার, তবু পরিমল বাবুকেই সবচেয়ে আগে খাতির করলাম। পরিমল বাবু কিন্তু অ্যাসিস্ট্যান্ট পেয়ে খুব খুশি হলেন না। বললেন, শেষ পর্যন্ত একজন চুল পাকা বুড়োকে পাঠালেন আমার ডিপার্টমেন্টে। পরিমল বাবুর নিজের বয়সও 40-42-এর কম হবে না। ঘরে বিবাহযোগ্য মেয়ে আছে, মাঝে মাঝে ছেলের সন্ধান করেন আমার কাছে। হেসে বললাম, অত বয়স বিচার করছেন কেন পরিমল বাবু? জামাই তো আর নিচ্ছেন না, অ্যাসিস্ট্যান্টে নিচ্ছেন। বয়স দিয়ে কি হবে? আপনার কাজ চলে গেলেই তো হলো। গোড়াতে একটু দেখিয়ে শুনিয়ে দেবেন, তাহলেই হবে। ছুটির পরে ডালহৌসির মোড়ে মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা। দেখলাম এই বয়সে প্রায় তরুণ জামাইয়ের মতো সেজেছেন মাস্টারমশাই। যখন স্কুলে পড়েছি তখন এত পরিপাট্য দেখিনি। ইস্ত্রি করা সাদা পাঞ্জাবিতে কালো বোতাম লাগানো, ঝুলন্ত কোঁচাটা নিপুণ হাতে কোচানো, পায়ের পামশুটা পুরনো হলেও সদ্য পালিশে চকচক করছে, গোঁফ দাড়ি নিখুঁতভাবে কামানো। চুলটা বোধহয় আজই ছেটেছেন, সেলুনের ছাট বেশ বোঝা যায়। স্কুলে যখন ছিলেন তখন জামা থাকতো, বোতাম থাকতো না। হয়তো দুপাটি চটির দুখানা পায়ে দিয়ে বেরিয়ে পড়তেন। বললাম, অফিস কেমন লাগছে মাস্টারমশাই? মাস্টারমশাই একটু হাসলেন, বললেন, ভালোই তো। ট্রামে পাশাপাশি বসে হঠাৎ বলে ফেললাম, একদিনেই আপনি যেন আমূল বদলে গেছেন। স্কুলের অন্যান্য মাস্টারমশাইরা আপনাকে দেখলে এখন আর চিনতে পারবে না। মাস্টারমশাই আমার দিকে তাকিয়ে বললেন, কেন? বললাম, তখনকার পোশাক পরিচ্ছদের সঙ্গে একেবারেই তো কোনো মিল নেই কিনা। এবার দাঁত দুটো বাঁধিয়ে নিলেই। মনে হলো ঠিক আগেকার দিনের মতো ক্রুদ্ধ চোখে মাস্টারমশাই আমার দিকে তাকালেন। একটু লজ্জিত হলাম। এতখানি প্রগল্ভতা হঠাৎ না দেখালেও পারতাম।
তখনকার দিনে হেডমাস্টার মশাইয়ের মুখের দিকে তাকিয়ে কথা বলতে পারতাম না, আর এখন দিব্যি ঠাট্টা তামাশা করছি। এতখানি আধুনিকতা মাস্টার মশাই সহ্য করতে পারবেন কেন? ক্ষমা চাইতে যাচ্ছিলাম, কিন্তু দেখলাম মাস্টার মশাই তাকাবার ভঙ্গিটা এরই মধ্যে বেশ বদলে গেছে। মনে হলো আমার দিকে চেয়ে মাস্টার মশাই একটু হাসলেন, বললেন, ও, আমার সাজসজ্জার কথা বলছো? তুমি বুঝি ভেবেছ এসব আমি নিজের গরজে নিজের হাতে করেছি? বিস্মিত হয়ে বললাম, তবে গীতা বুঝি? মাস্টার মশাই মাথা নেড়ে রহস্য গভীর স্বরে বললেন, তাও নয়। বললাম, তবে? মাস্টার মশাই বললেন, লাবণ্য, আই মিন গীতার মা। মাস্টার মশাই স্ত্রীর নামটা এবার মনে পড়ে গেল। তখনকার দিনে লাবণ্য লেখা সরকারের নামে প্রায়ই চিঠি যেত ডাকে। গাঁয়ে পোস্ট অফিসে পিয়ন ছিল না, পোস্টমাস্টারের হাত থেকে আমরাই চিঠি নিয়ে তাকে পৌঁছে দিতাম। ভারী সুন্দর লেগেছিল নামটি, লাবণ্য লেখা। মনে হয়েছিল তার স্বভাবের সঙ্গে, চেহারার সঙ্গে নামটি চমৎকার মানিয়ে গেছে। এছাড়া তার অন্য কোনো নাম যেন কল্পনাই করা যেত না। এতদিন বাদে স্ত্রীর নাম আমার সামনে উচ্চারণ করে ফেলে মাস্টারমশাই নিজেও যেন ভারী লজ্জিত হয়ে পড়লেন। চোখ ফিরিয়ে নিয়ে তাকালেন বাইরের দিকে। গড়ের মাঠের ওপারে গঙ্গা, গঙ্গার ওপারে লাল হয়ে সূর্য অস্ত যাচ্ছে। লজ্জায় কি আরক্ত দেখাচ্ছে মাস্টারমশাইয়ের মুখ, নাকি এ রং সূর্যাস্তের? একটু বাদে ফের মুখ ফেরালেন। মাস্টারমশাই বললেন, এসব গীতার মার কাণ্ড। বাধা দিয়েছিলাম, বলেছিলাম লোকে হাসবে যে। সে জোর করে বলল, না, হাসবে না। আর হাসে যদি হাসলই বা। এতদিন নিজের হাতে বেশভূষা করে লোক হাসিয়েছ, আজ না হয় আমার জন্যই হাসালে। আমি প্রতিবাদ করে বললাম, না না, হাসবার কি হয়েছে মাস্টারমশাই? মাস্টারমশাই আমার কথা যেন শুনতে পাননি। নিজের মনেই বললেন, ভাবলাম ওর কোনো স্বাদ আহ্লাদ তো মেটেনি, আজ যদি এভাবে একটু মেটাতে চায় মেটাক। মনে হলো আমার পাশে বসে আমাদের ছেলেবেলার বেত হাতে সেই কড়া হেডমাস্টার কৃষ্ণপ্রসন্ন সরকার আর কথা বলছেন না। অন্য চিন্তায় কাতর 50 বছরের কোনো প্রৌঢ় কেরানিও নয়, ইনি সম্পূর্ণ আর একজন। স্ত্রীর অসম্পূর্ণ স্বাদ আহ্লাদের কথা জীবন সায়ান্নে যার মনে পড়ে গেছে। কথায় কথায় এম.ই. স্কুলের হেডমাস্টারের জীবনের আর এক গোপন অধ্যায় আমার কাছে উদ্ঘাটিত হলো। লাবণ্য লেখা তখন গীতা, গোবিন্দের মা নন, এমনকি আমাদের শ্রদ্ধেয় হেডমাস্টার মশাই স্ত্রীও নন। সিটি কলেজের 3য় বার্ষিক শ্রেণীর ছাত্র কৃষ্ণপ্রসন্নের শখের ছাত্রী তখন লাবণ্য। কৃষ্ণপ্রসন্ন তখন কলেজ হোস্টেলে থাকে। স্ত্রী স্বাধীনতার পক্ষে ডিবেটিং ক্লাবে জোর বিতর্ক করে, জিমনেসিয়ামে বারবার বারবেলের খেলা দেখায়। ফুটবলে তেমন আসক্তি না থাকলেও টিমের ক্যাপ্টেন জোর করে তার হাতে তুলে দেয় গোলরক্ষার দায়িত্ব। এসব ছাড়া অবসর বিনোদনের আরও একটু জায়গা আছে কৃষ্ণপ্রসন্নের। শ্যামবাজারের নলিন সরকার স্ট্রিটের একটি দ্বিতল বাড়ির দক্ষিণ খোলা একখানা ঘরে। বাড়িটি একেবারে নিঃসম্পর্কিত নয়, জ্যাঠতুতো বোনের শ্বশুরবাড়ি। দিদির শ্বশুরের সেজো মেয়ে লাবণ্য 14 উতরে 15 পড়েছে, পড়াশোনায় ভারী আগ্রহ। কিন্তু দিদির শ্বশুর মশাই এসব বিষয়ে ভারী রক্ষণশীল। মেয়েকে ইংরেজি স্কুলের 2-3 ক্লাস পড়িয়েই স্কুল থেকে ছাড়িয়ে এনেছেন। এনে তুলে দিয়েছেন পাকা দাড়িওয়ালা এক বুড়ো মাস্টারের হাতে। কৃষ্ণপ্রসন্নের পরম ভাগ্য। দিদির শ্বশুরবাড়িতে যাতায়াত শুরু করার দিন 15 যেতে না যেতেই সেই বুড়ো মাস্টারের শক্ত অসুখ হলো। দিদির শ্বশুরের মতো বর আর দেবরেরা সেকেলে নয়। তারা বললেন, লাবুর পরীক্ষা এসেছে, কৃষ্ণপ্রসন্ন তুমি একটু ওকে দেখিয়ে শুনিয়ে দাও না। কৃষ্ণপ্রসন্ন জিভ কেটে বলে, ওরে বাবা, থিয়েটার বাড়ি থেকে নারদের একগোছা পাকা দাড়ি তাহলে ধার করে আনতে হয় যে। কিন্তু দাড়ি আর ধার করবার দরকার হলো না। দিদি আর দিদির শাশুড়ির সার্টিফিকেটে কৃষ্ণপ্রসন্নই তরুণ হয়েও
বসতে শুরু করলো সেই বুড়ো মাস্টারের পরিত্যক্ত চেয়ারে। প্রথমে কেউ কোনো কথা বলে না, কেউ কারো দিকে তাকায় না। বইয়ের দিকে দুজনেই চোখ নিচু করে থাকে, কিন্তু চোখের দৃষ্টি সে ছাপার অক্ষরে আবদ্ধ থাকে না। তারপর মাস তিনেক বাদে ফের যখন সেই বুড়ো মাস্টার মশাইয়ের আসবার কথা হলো, লাবণ্য বলল, আমি আর তার কাছে পড়ব না। কৃষ্ণপ্রসন্ন বলে, তবে কার কাছে পড়বে? এখন যার কাছে পড়ছি। বারে, আমি কি সারা জীবন মাস্টারি করব নাকি? লাবণ্য হেসে বলল, করবেই তো। মাস্টারির মতো এমন মহৎ কাজ আর নেই। কিন্তু 2 বছর বাদে গাঁয়ের এমই স্কুলে হেডমাস্টারি নেওয়ার সময় এই লাবণ্যই সবচেয়ে বেঁকে দাঁড়িয়েছিল। জ্যাঠতুতো বোনের মধ্যস্থতায় লাবণ্য তখন শুধু আর কৃষ্ণপ্রসন্নের ছাত্রীই নয়, সাগরপুর সরকার বাড়ির বউ হয়ে ঘরে এসেছে। আর বিয়ে পরীক্ষা দিতে বসে এক জ্ঞাতি ভাইয়ের মুখে স্ত্রীর ডবল নিউমোনিয়ার খবর পেয়ে পরীক্ষার হল ছেড়ে একেবারে দেশে চলে এসেছে কৃষ্ণপ্রসন্ন। বাবা বললেন, ইচ্ছা করেই আমরা খবর দিইনি। পরীক্ষার চেয়ে তোর বউ বড় হলো? কৃষ্ণপ্রসন্ন বলল, স্ত্রীর জীবনের চাইতে আমার পরীক্ষা বড় নয়। রোগটা ঠিক ডবল নিউমোনিয়া ছিল না। অল্প দিনেই লাবণ্য উঠে বসলো এবং উঠে বসেই বলল, তোমার পরীক্ষার কি হলো? কৃষ্ণপ্রসন্ন জানালো, পরীক্ষা সে দেয়নি। লাবণ্য বলল, ছি ছি ছি, আমার জন্য তুমি পরীক্ষা বন্ধ করলে? আমি মুখ দেখাবো কেমন করে? তুমি এক্ষুনি ফের কলকাতায় চলে যাও। কৃষ্ণপ্রসন্ন অতদূর গেল না। তখন দক্ষিণ পাড়ার চৌধুরীদের উদ্যোগে নতুন এমই স্কুল হচ্ছে গাঁয়ে। নিত্যনারায়ণ তাকে ধরে বসলেন, তোমার কলেজ খোলার তো ঢের দেরি, তার আগে আমাদের স্কুলটা একটু ঠিকঠাক করে দিয়ে যাও। তারপর কতবার কলেজ খুলল, বন্ধ হলো, কিন্তু কৃষ্ণপ্রসন্নের আর যাওয়া হলো না। লাবণ্য বলেছিল, তুমি কি সত্যি মাস্টারই নিলে? কৃষ্ণপ্রসন্ন স্ত্রীর দিকে তাকিয়ে অদ্ভুত একটু হেসেছিল। নিলামই বা, মাস্টারই তো সবচেয়ে মহৎ বৃত্তি। বাড়ির আর গাঁয়ের সব লোকজন জানল বউকে এক মুহূর্ত ছেড়ে থাকতে পারবে না বলেই কৃষ্ণপ্রসন্ন বিদেশে গেল না। এমন স্ত্রৈন্য পুরুষ আর দুটি নেই। লাবণ্য জানল অবশ্য অন্য কথা। তারপর তার এক টানা 27 বছর। হাজরা রোডের মোড়ে নেমে যাওয়ার আগে ফের 27 বছরের পরের একটু খবর দিয়ে গেলেন মাস্টার মশাই। হেসে বললেন, ছেলে মেয়েদের চোখের আড়ালে ডেকে নিয়ে গিয়ে গীতার মা চুপি চুপি আমাকে কি জিজ্ঞেস করেছিল জানো নিরুপম? বললাম, কি জিজ্ঞাসা করেছিলেন? মাস্টার মশাই একটু হাসলেন। আচ্ছা, নিরুপমের মতো সবাই কি স্যুট পরে আসে? তার মানে যদি সবাই স্যুটধারী হয় তাহলে আমারও পরিত্রাণ নেই। তাহলে তার বড় বৌদির কাছ থেকে তার দাদার পুরনো একটা স্যুট ধার করে আনবেন, আর তার বৌদিদির মতোই নিজের হাতে টাই বাঁধবেন আমার গলায়। হেসে বললাম, সামনের মাসে আপনাকে একটা স্যুট আমি করিয়ে দেব মাস্টার মশাই। পাগল নাকি? এই ধুতি পাঞ্জাবির চোটেই অস্থির। 2 বার করে নিজের হাতে কেচেছে। পাশের বাসার স্ত্রীটা চেয়ে এনে ইস্ত্রি করেছে। কেবল কি তাই, কোচাটা পর্যন্ত নিজের পছন্দ মতো কুচিয়ে দেওয়া চাই। বলে কি জানো, এ তো তোমার গায়ের স্কুল নয়, শহরের অফিস। হেডমাস্টার মশাই ফোকলা দাঁতে একটু হাসলেন। তা সত্ত্বেও দাঁতের সেই বিশ্রী ফাঁক আমার চোখে তেমন যেন আর বিষদৃশ্য লাগলো না, কারণ 27 বছর আগেকার সেই লাবণ্য আর কৃষ্ণপ্রসন্ন আমার মনকে তখনও আচ্ছন্ন করে রয়েছে। কিন্তু মাস্টারমশাই সম্বন্ধে এই রোমান্টিক আচ্ছন্নতা বেশি দিন বজায় রইল না। সপ্তাহখানেক যেতে না যেতেই ঝড়ের বেগে ক্লিয়ারিংয়ের পরিমল বাবু আমার চেম্বারে এসে ঢুকলেন। বললাম, ব্যাপার কি পরিমল বাবু? আচ্ছা নিরুপম বাবু, ক্লিয়ারিং ডিপার্টমেন্টের ইনচার্জ আমি না কৃষ্ণপ্রসন্ন বাবু? বললাম, আপনি, এ তো সবাই জানে। কিন্তু কৃষ্ণপ্রসন্ন বাবু জানেন না, জানলেও তা মানেন না। তারপর অভিযোগের পূর্ণ বিবরণ দিলেন পরিমলবাবু। অ্যাসিস্ট্যান্ট হয়েও কথায় কথায় তার সমালোচনা করেন মাস্টারমশাই।
ছোকরা কর্মচারীদের সামনে তার ইংরেজির ভুল ধরেন, কথাবার্তায় খুঁত ধরেন, মুহূর্তে মুহূর্তে কাজের ব্যাঘাত হয়। পরিমলবাবু বললেন, লোকের আর আমার দরকার নেই মশাই। একজন লোক শর্ট নিয়ে আমি আজীবন কাজ করতে রাজি আছি। রাত 10টা পর্যন্ত থাকতে হয় তাও স্বীকার, কিন্তু এই বুড়োকে আপনি সরিয়ে নিন। দুষ্ট গরুর চেয়ে আমার শূন্য গোয়াল অনেক ভালো। পরিমলবাবুকে যেতে বলে মাস্টারমশাইকে ডেকে পাঠালাম। তার মুখও থমথম করছে। বললাম, ব্যাপার কি মাস্টারমশাই? পরিমলবাবুর সঙ্গে নাকি আপনি ঝগড়া করেছেন? মাস্টারমশাই উত্তেজিত হয়ে বললেন, ঝগড়া? ওকে যে বেতিয়ে পিঠ লাল করে দিইনি আমি, সেই ওর। বাধা দিয়ে বললাম, থামুন থামুন, করেছেন কি তিনি? মাস্টারমশাই বললেন, প্রথমে তো এক লাইনও ইংরেজি লিখতে পারে না, একটা সেন্টেন্সে 2টো বানান ভুল, 3টে গ্রামাটিক্যাল মিস্টেক, শুধরে দিলেও শুনবে না, কেবল উড়ো তর্ক। মাস্টারমশাই বললেন, বেশ, লিখছে লিখুক ভুল ইংরেজি, তা না হয় নাই ধরলাম, কিন্তু ছেলের বয়সী সব ছোকরা, তাদের সঙ্গে প্রকাশ্যে অফিসের মধ্যে এসব কি আর কি? ভদ্র ঘরের মেয়েদের কথা নিয়ে, সিনেমাস্টারদের নিয়ে, এমনকি ব্রথেলের, ছি 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 ছি, এসব তুমি সহ্য করতে বলো নিরুপম আমাকে? আদিরসে পরিমলবাবুর একটু বেশি আসক্তি আছে। 8-9 ঘন্টা কলম পিষে পিষে অন্তরাত্মা যখন শুকিয়ে আসে, ঝিমিয়ে আসে, অল্প বয়সী কেরানির দল তখন স্ত্রী ভূমিকা বর্জিত ব্যাংকে নানা ধরনের মেয়েদের প্রসঙ্গ আর যৌন জীবনের অভিজ্ঞতার কথা তুললে তিনি নিজের এবং সহকর্মীদের কলম মন দুইয়ের রসাপ্লুত করেন। এ খবরটা আমি জানি, কিন্তু পরিমলবাবু কাজকর্মে ভারী দক্ষ লোক। ক্লিয়ারিং মেলাতে ওর মতো যোগ্যতা আর কারো নেই ব্যাংকে। মাস্টারমশাইকে বললাম, এখানে সবাই কলিগ, অত বাদ বিচার? মাস্টারমশাই তেমনি তীব্র কণ্ঠে বললেন, কলিগ? তাই বলে স্থানকাল পাত্র ভেদ নেই? অশ্লীল অশ্রাব্য আলোচনায় ছেলের বয়সী ছাত্রের বয়সী সব ছোকরাদের মাথা চিবিয়ে খেতে হবে? ফের যদি পরিমলবাবুর মুখে আমি এইসব কুৎসিত কথা শুনি, আমি থাপ্পড় মেরে গাল ভেঙে দেব, হাতাহাতি হয়ে যাবে আমার সঙ্গে। গম্ভীরভাবে বললাম, আচ্ছা যান, আমি এর ব্যবস্থা করব। সেই দিনই মাস্টারমশাইকে স্থানান্তরিত করলাম বিল ডিপার্টমেন্টে। পরিমলবাবু থেকে তার অল্প বয়সী সহকারীরা সবাই খুশি। বাঁচিয়েছেন নিরুপমবাবু। আর 1 সপ্তাহ মাস্টারমশাই সঙ্গে থাকলে আমরা পাগল হয়ে যেতাম। লোক আপনি পারেন দেবেন, না পারেন না দেবেন, কিন্তু মাস্টার টাস্টার আর পাঠাবেন না। কিন্তু দিন 5-6ও কাটল না। বিল ডিপার্টমেন্টেও ফের গোলমাল উঠল। বিলের ইনচার্জ ননীবাবু এসে গম্ভীর মুখে নালিশ করলেন, মাস্টারমশাইকে সরিয়ে নিন, ওর দ্বারা আমার কাজ চলবে না। মাস্টারমশাই নামটা এরই মধ্যে সমস্ত ব্যাংকে ছড়িয়ে পড়েছে। বললাম, কি হয়েছে ননীবাবু? আরে মশাই, নিজে কাজকর্ম কিছু বুঝবেন না, বুঝতে চেষ্টা করবেন না, কেবল আমার দোষ ধরবেন। কার দ্বারা কতটুকু কাজ হয় না হয় আমি জানি, আমি বুঝি। ডিপার্টমেন্টের অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে উনি কেন মাথা গলাতে আসেন বলেন তো? ওর সঙ্গে কাজ করা ইম্পসিবল। বিল থেকে হয় ওকে আপনি সরিয়ে নিন, না হয় আমাকে সরান। আপনি যদি কোনো ব্যবস্থা না করেন, আমি জেনারেল ম্যানেজারের কাছে রিপোর্ট করব। গম্ভীরভাবে বললাম, আচ্ছা দেখছি। মাস্টারমশাইকে ডেকে পাঠিয়ে বললাম, ব্যাপার কি? আপনার নামে ফের কমপ্লেন এসেছে। তিনি বললেন, কমপ্লেন? আমি ননীবাবুর বিরুদ্ধে কমপ্লেন করছি। মানুষ না ব্রুট। বললাম, ব্যাপারটা কি? মাস্টারমশাই বললেন, ব্যাপার কি আর, ক্লিক, কেবল ক্লিক। 5 মাত্র লোক ডিপার্টমেন্টে, তার মধ্যে 2টো ক্লিক। একজন আর একজনের বিরুদ্ধে লাগাচ্ছে ইনচার্জের কাছে। কিন্তু ননীবাবু তো হেড অব দি ডিপার্টমেন্ট, তার তো উচিত নিরপেক্ষ থাকা, সুবিচার করা। কিন্তু পক্ষপাত তারই সবচেয়ে বেশি। নির্মল বলে একটি ছেলে আছে, সবে ম্যাট্রিক পাশ করে আইকমে ভর্তি হয়েছে।
ছেলেটি একটু স্পষ্ট বক্তা, সেই জন্য ননীবাবুর যত আক্রোশ তার উপর। বললাম, তা থাক, আপনি ওর ভিতরে না গেলেই তো পারেন। মাস্টার মশাই উত্তেজিত হয়ে বললেন, বলো কি তুমি, না গেলেই পারি? আমার চোখের সামনে ছেলেটাকে এমন করে নির্যাতন করবে আর আমি কোনো কথা বলবো না? 5টার মিনিট কয়েক আগে থেকে ননীবাবু এমন করে কাজ চাপাবেন ওর ঘাড়ে যে সপ্তাহে ছেলেটির 4-5 দিন কলেজ কামাই হয়। এই তো একরত্তি ছেলে, খাটাতে খাটাতে ওর জিভ বের করে ফেলেছেন ননীবাবু। কথা না বলে কোন মানুষে পারে বলো তো? বললাম, ননীবাবু জেনারেল ম্যানেজারের নিজের ভাগ্নে, তিনি যদি কোনো রিপোর্ট করেন তাহলে কিন্তু শত চেষ্টা করেও আমি আপনার চাকরি রাখতে পারবো না মাস্টার মশাই। মাস্টারির মায়া যখন ছেড়েছেন একেবারেই ছাড়ুন। অফিসে এসে আর কখনো মাস্টারি করবেন না মাস্টার মশাই। আমার শাসনের ভঙ্গিতে মাস্টার মশাই বেশ একটু ঘাবড়ে গেলেন। না বাবা, দোহাই তোমার, চাকরির যেন কোনো গোলমাল না হয়। তুমি বরং ননীবাবুকে আমার হয়ে, আচ্ছা, আমিও না হয় তার কাছে ক্ষমা চাইব। বললাম, ক্ষমা চাওয়ার হয়তো দরকার হবে না, কিন্তু খুব সমঝে চলবেন। মাস্টার মশাই বললেন, আচ্ছা নিরুপম, তাই চলব, কিন্তু খবরদার, তুমি যেন আমার বাসায় গিয়ে অফিসের এসব গোলমালের কথা বলো না বাবা। গীতার মা শুনলে। হেসে মাস্টার মশাইকে অভয় দিয়ে বললাম, না, তিনি এসব জানতে পারবেন না। কিন্তু 2 দিন বাদে ফের মাস্টার মশাইয়ের নামে ননীবাবু অভিযোগ করলেন তিনি ফের ডিসিপ্লিন ভঙ্গ করেছেন। তাকে নিয়ে কাজ করা অসম্ভব। সুতরাং আবারও অন্য ডিপার্টমেন্টে বদলি করতে হলো মাস্টার মশাইকে। মাস্টার মশাই মুখ ভার করে বললেন, বারবার তুমি আমারই দোষ দেখছো নিরুপম, শাস্তি দিয়ে আমাকেই সরাচ্ছ। বললাম, তা ঠিক নয় মাস্টার মশাই, কিন্তু অফিসের একটা ডিসিপ্লিন আমাকে মেনে চলতে হবে। ননীবাবু এখানকার পুরনো লোক আর খুব এফিসিয়েন্ট হ্যান্ড। তাছাড়া জেনারেল ম্যানেজারের। মাস 2-এর মধ্যে ব্যাংকের প্রায় সমস্ত ডিপার্টমেন্টেই মাস্টারমশাইকে ঘুরিয়ে আনলাম। লেজার, লোন, ফিক্সড ডিপোজিট, অ্যাকাউন্টস, ডিসপ্যাচ, কোনো বিভাগই বাদ রইল না। কিন্তু সব জায়গা থেকে অভিযোগ আসতে লাগলো। মাস্টারমশাই সর্বত্রই অপ্রিয় হয়ে উঠেছেন। তিনি কেওয়াস সৃষ্টি করছেন অফিসে। তাকে নিয়ে কাজ করা অসম্ভব। কর্তৃপক্ষের কাছেও তার নামে রোজ নানা ধরনের অভিযোগ যেতে শুরু করলো। ভারী চিন্তিত হয়ে পড়লাম। মাস্টারমশাইয়ের চাকরি বুঝি আর রাখা গেল না। এর মধ্যে একদিন তার বাসায়ও গেলাম। খেতে নিমন্ত্রণ করেছিলেন মাস্টারমশাইয়ের স্ত্রী। নানা রকম তরকারি রেঁধে পাতের চারধারে সাজিয়ে দিয়ে স্নিগ্ধ কণ্ঠে জিজ্ঞাসা করেছিলেন, উনি কেমন কাজকর্ম করছেন নিরুপম? আশায় উৎসুক তার 2টি চোখের দিকে একবার তাকিয়ে নিয়ে ফের ভাত মাখতে মাখতে মুখ নিচু করে জবাব দিয়েছিলাম, ভালোই। তিনি মেয়ের দিকে তাকিয়ে উৎফুল্ল স্বরে বলেছিলেন, কেমন বলিনি গীতা, ইচ্ছা করলেই উনি পারবেন। গীতা আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলেছিল, বারে, পারবেন না আমি বলেছি নাকি? কিন্তু ডেসপ্যাচ থেকেও যখন ক্রমাগত অভিযোগ আসতে লাগলো, আমি মাস্টারমশাইকে ডেকে বললাম, কেয়ারটেকার প্রফুল্লবাবু কাজ ছেড়ে দিয়েছেন, আপনি তার জায়গায় কাজ করুন, বেয়ারাদের দেখাশোনা করবেন। মাস্টারমশাই অভিমানের সুরে বললেন, সমস্ত না শুনে না জেনে বারবার তুমি আমাকেই জব্দ করছো নিরুপম। ডেসপাচার ভুবনবাবু সেদিন কানাই বেয়ারাকে সামান্য কারণে যেভাবে গালাগালি করেছিলেন তা কোনো ভদ্রলোক করে না, কোনো ভদ্রলোক তা সইতেও পারে না। আমি আপত্তি করেছিলাম, তাই বুঝি তিনি এসে লাগিয়েছেন? বললাম, সে যাক, আপনি আজ থেকে বেয়ারাদের ভার নিন। ওরা কখন আসে যায় লক্ষ্য রাখবেন। যে ডিপার্টমেন্টে যে কয়জন বেয়ারার দরকার হয় ঠিক মতো হিসাব করে দেবেন। দেখবেন কেউ যেন কাজে ফাঁকি না দেয়, চুপচাপ বসে না থাকে। এই হলো মোটামুটি কাজ। বোধহয় এতে আপনার কোনো অসুবিধা হবে না। রাগে অভিমানে মাস্টারমশাই যেন কিছুক্ষণ কথা বলতে পারলেন না। তারপর বললেন, তার মানে তুমি আমাকে অপমান করছো?
তার মানে বেয়ারাদের সর্দারি করা ছাড়া আর কোনো কাজের যোগ্য বলে তুমি আমাকে মনে করছো না? বিরক্ত হয়ে ফাইল থেকে মাথা তুলে বললাম, কি মনে করছি না করছি সেসব আলোচনা পরে আর এক সময় করব মাস্টারমশাই। আপাতত আমি ভারী ব্যস্ত। মাস্টারমশাই বেরিয়ে গেলেন। প্রথম দিন কয়েক বেয়ারাদের কাছ থেকেও অভিযোগ আসতে লাগলো। মাস্টারমশাই বড় রূঢ়ভাষী, হাজিরা সম্বন্ধে ভারী কড়াকড়ি তার, চাল চলন আচার ব্যবহার সম্বন্ধে ভারী খুঁতখুঁতি। একদিন নাকি কি একটা বেফাস কথা বলে ফেলার জন্য শীতলকে চড় মেরেছিলেন, কিন্তু সপ্তাহ 2 বাদে অভিযোগের ধরনগুলি অন্যরকম হতে শুরু করলো। মাস্টারমশাই বেয়ারাদের হয়ে প্রত্যেক ডিপার্টমেন্টের সঙ্গে ঝগড়া করেছেন। কোনো বেয়ারাকে একটু কড়া কথা বলবার উপায় নেই, মাস্টারমশাই তেড়ে এসে প্রতিবাদ করবেন। কোনো ব্যক্তিগত কাজকর্মে তাদের পাঠানো চলবে না। মাস্টারমশাই বলেন, তাহলে অফিসের কাজ সাফার করে। বাবুদের কেবল পান সিগারেট জোগাবার জন্য ওদের রাখা হয়নি। ক্লিয়ারিংয়ের পরিমল বাবু এসে একদিন বললেন, ভালো চান তো বেয়ারাদের সর্দারি থেকে এখনো মাস্টারমশাইকে সরিয়ে আনুন। আশকারা দিয়ে দিয়ে ওদের উনি মাথায় তুলে ছাড়বেন। বললাম, আচ্ছা যান, দেখছি। ইয়ার ক্লোজিংয়ের সময় কাজ সারতে সারতে রাত প্রায় 8টা হলো। অফিসের আর সব ডিপার্টমেন্ট চলে গেছে। নিজের ডিপার্টমেন্টের 2 জন সহকর্মীর সঙ্গে বেরিয়ে পড়লাম। খানিকটা যেতেই মনে পড়ল দেরাজটা চাবি বন্ধ করে আসেনি। কতগুলি জরুরি চিঠি টেবিলেই পড়ে আছে। সহকর্মীদের ছেড়ে দিয়ে আমি ফের ঢুকলাম অফিসে। গেটের কাছে দারোয়ান খৈনি টিপছে। মাথা নিচু করে সেলাম জানালো। দেরাজে চাবি বন্ধ করে ফিরে আসছি। হঠাৎ লক্ষ্য করলাম অফিসের পূর্ব দক্ষিণ কোণে ডেসপ্যাচ ডিপার্টমেন্টের কাছাকাছি আলো জ্বলছে। মৃদু আলাপ শোনা যাচ্ছে জন কয়েকের। বেয়ারাদের জন কয়েক অফিস বিল্ডিংয়েই রাত্রে থাকে। ছাদের ওপর রান্নাবান্না করে খায় দেয়। ভাবলাম তারাই হয়তো আড্ডা দিচ্ছে। ফিরে আসছিলাম, হঠাৎ কানে গেল, আচ্ছা স্বাধীনতা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ জানো তোমরা? এ কি? এই যে মাস্টারমশাইয়ের গলা। এত রাত্রে মাস্টারমশাই কি করছেন এখানে? কৌতূহলী হয়ে এগিয়ে গেলাম। দেখলাম 7-8টা ছোট ছোট টুল পেতে শীতল, বিপিন, নিবারণ, কানাই এবং আরও কয়েকজন মাস্টারমশাইকে প্রায় ঘিরে বসেছে। ডেসপাচারের চেয়ারটায় বসেছেন মাস্টারমশাই। সবাইকে ছাড়িয়ে কাঁচা পাকা চুলে ভর্তি তার মাথাটা উঁচু হয়ে উঠেছে। বেয়ারাদের কারো হাতে খাতা পেন্সিল, ব্যাংকেরই সব বাতিল কাগজপত্র, কারো হাতে খড়ি আর স্লেট। আমাকে দেখেই মাস্টারমশাই আর ছাত্রের দল সবাই স্তব্ধ হয়ে রইল। মুহূর্তকাল আমিও কোনো কথা বলতে পারলাম না। তারপর বললাম, এসব কি হচ্ছে মাস্টারমশাই? ক্লাস নিচ্ছেন নাকি? মাস্টারমশাই অপ্রতিভ হয়ে অপরাধীর মতো উঠে দাঁড়ালেন। না না, ক্লাস কিছু নয়, অমনি ওদের একটু দেখিয়ে দিচ্ছিলাম। অফিস ডিসিপ্লিনটা ভালো করে আয়ত্ত করানোই অবশ্য আমার উদ্দেশ্য, কিন্তু তার জন্য আক্ষরিক শিক্ষাটাও তো কিছু কিছু দরকার, কি বলো? ঘাড় নেড়ে সম্মতি জানালাম। মাস্টারমশাই বললেন, এদের মধ্যে একটি ছেলে কিন্তু অদ্ভুত মেরিটোরিয়াস, আমাদের এই কানাই, চেনো ওকে? 12-13 বছরের কালো রোগাবানা একটি ছেলের দিকে তাকিয়ে বললাম, চিনি। মাস্টারমশাই বললেন, অদ্ভুত মাথা, ইংরেজি বলো অঙ্ক বলো সব বিষয়ে সমান উৎসাহ। এইসব ছেলেকে দিয়েই স্কলারশিপের অ্যাটেম্প্ট নিতে হয়। প্রায় ক্লাস 6-এর স্ট্যান্ডার্ডে আছে। জানো, খানিকটা কেয়ার নিতে পারলে ওকেও ডিস্ট্রিক্টের মধ্যে ফার্স্ট করে তোলা যায়। বেরিয়ে আসছিলাম, দেখি মাস্টারমশাই আমার পিছনে পিছনে এসেছেন। আমার পাশাপাশি হাঁটতে হাঁটতে মাস্টারমশাই বললেন, চলো, আমিও যাচ্ছি। একটা রিকোয়েস্ট নিরুপম, এসব কথা যেন গীতার মা কি জেনারেল ম্যানেজারের কানে না যায়। মনে মনে হাসলাম। প্রথম মাস্টারিও মাস্টারমশাই এমনই লুকোচুরির ভিতরেই শুরু করেছিলেন।